আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের মধ্যে নিয়ে আসলাম দিশেহারা ভালোবাসা গল্পের 15 আর 16 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। শ্রবণ কিছু বলতে গিয়েও মুখ বন্ধ করে নেই। বাড়িতে ফিরে তিনটার কি অবস্থা করবে তার কল্পনা নেই। বাপ ছেলে কেবিন থেকে বেরিয়ে যান। শ্রবণ উপরে ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়েছিল। এর মধ্যে কেবিনে প্রবেশ ঘটে আরো একজনের। শ্রবণ ঘাড় কাত করে দেখে শোয়া এসেছে। সাথে সাথে আবার উপর দিকে তাকায় শ্রবণ। চোখ জোড়া বন্ধ করে গভীর স্বরে বলে, কি দেখতে এসেছিস? মরেছিস কিনা সেটা দেখতে? শোয়া চুপ করে থাকে। শ্রবণ রাগী স্বরে বলে, বের হও এখান থেকে, তোদের কাউকে দেখতে চাই না আমি। তোকে সহ্য হয় না আমার। মরতে না চাইলে সর আমার সামনে থেকে। সোহাগ কিছু বলে না, বাইরে চলে যায়। শ্রবণ দাঁতে দাঁত পিষে বলে, কি বলছি কানে যাচ্ছে না? বের হও এখান থেকে। আর দাদু ভাইকে আসতে বল ভিতরে। সোহা বিনা বাক্যে কেবিন থেকে বেরিয়ে যায়। একটু পরে ভিতরে প্রবেশ করে সামাদ চৌধুরী। শ্রবণ একবার দাদার দিকে তাকিয়ে আবার উপর দিকে তাকিয়ে বলে, ডিভোর্স লয়ারের ব্যবস্থা করো। সামাদ চৌধুরী বিস্মিত হয়ে বলেন, কেন, কি করবে? ডিভোর্স দেব। বিকালে ওনাকে বাড়িতে আসতে বলবে। ডিভোর্স দিবে মানে? কেন ডিভোর্স দিবে? তাহলে বিয়ে করেছিলে কেন? শ্রবণ নিরুত্তর হয়ে থাকে। সোহাকে মোটেও সহ্য হচ্ছে না। নামস্মরণ হলে রাগে মাথা ফেটে যাচ্ছে। ডাইনির বাচ্চাকে আর নিজের জীবনে রাখবে না। আর বিকেলে বাড়িতে ফিরে আসে শ্রবণ। ডাক্তার একদম স্ট্রেস নিতে না করে দিয়েছেন, উত্তেজিত হওয়া যাবে না। ড্রয়িং রুমে এসে আশেপাশে নজর বোলায়। মেদ ছাড়া আর কেউ নেই ড্রয়িং রুমে। সেই দিকে তাকিয়ে গলা ছেড়ে রাগী সরে বলে ওঠে, অনিমা তনিমা কুত্তার বাচ্চা নিচে আয়। শামীম রাজা জানোয়াররা তুই নিচে আয়। শ্রবণের ডাকার ধরন দেখে ড্রয়িং রুমে থাকা সবাই স্তব্ধ। কেমন হিংস্র শোনাচ্ছে গলার সুর। কিছুক্ষণ সময় যাওয়ার পরে যখন কেউ নিচে আসে না, তখন আরো রেগে গিয়ে বলে, নিচে আসবে নাকি আমি উপরে আসবো? শামীম রাজা চৌধুরী আগে আগে নেমে আসেন সিঁড়ি বেয়ে। ওনার পিছন পিছনে আছেন দুই বোন। দুজনের পিছন পিছন আছে শুয়া। শুয়া সকালে বাড়ি ফিরে এসেছিল। তনিমা চৌধুরী স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই। অনিমা চৌধুরী চেহারায় কাঠপিটে দাগ পড়ে আছে। কপালে পাশে চামড়া ঝুলে জখম হয়ে রয়েছে। ফর্সা হাতে আঘাতে দাগ স্পষ্ট। দেখেই বোঝা যাচ্ছে উত্তম মাধ্যম দেওয়া হয়েছে। সামাদ চৌধুরী ছোট ছেলের দিকে তাকিয়ে বলেন, কি করেছো এসব? শাহিন রাজা চৌধুরী ক্যাপারে দৃষ্টিতে অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, কি করেছি? ও যা করেছে তাতে তো ওর গলা পর্যন্ত মাটির নিচে রেখে ইট পাটকেল মারা উচিত ছিল। অনিমা চৌধুরী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। রাতে শাহিন রাজা চৌধুরী ওনাকে বেরিয়ে যাওয়ার পরেও যখন যাচ্ছিলেন না, তখন ভয়ঙ্কর রকমের রেগে গিয়ে হুশ জ্ঞান হারিয়ে ইচ্ছে মতো মেরেছিলেন। মার খাওয়ার কারণে রাত থেকে ওনার ভীষণ জ্বর। জীবনে গায়ে ফুলে টোকাও পড়েনি। শাহিন রাজা চৌধুরী তো মনের ভুলেও কোনোদিন উঁচু গলায় কথা বলেনি ওনার সঙ্গে। সেই মানুষ গত রাতে ওনার গায়ে হাত তুলেছে, মারতে মারতে অধম বানিয়ে ফেলেছে। শ্রবণ তিনজনের দিকে তাকিয়ে বলে, খুব তেল জমেছে তোদের শরীরে তাই না? তোদের তেল কিভাবে বের করতে হবে খুব ভালো করে জানি আমি। অনেক উড়েছিস, এবার আমি তোদের উড়ার ব্যবস্থা করব। ম্যাথ দুজন এগিয়ে এসে ওর সামনে দাঁড়ায়। শ্রবণ দুজনের দিকে তাকিয়ে বলে, আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য আপনাদের ছুটি। বেতন প্রত্যেক মাসে পেয়ে যাবেন। এখন ব্যাগ প্যাক করে যান এখান থেকে। দুজন ফেল ফেল করে তাকিয়ে থাকে শ্রবণের মুখের দিকে। কি বলেছিস বুঝতে পারিনি? জি স্যার বুঝতে পেরেছি, যান। দুজন নিজের রুমের দিকে এগিয়ে যায়। শ্রবণ দুই বোনের দিকে তাকিয়ে বলে, আজ থেকে বাড়ির সব কাজ তোরা দুজন করবি। যদি কাজ না করিস তাহলে না খেয়ে থাকবি, নয়তো গেট খোলা আছে, সোজা বাইরে যাবি। ঘাড় কাত করে বাবার দিকে তাকায়। ছেলের তাকানো দেখে শুকনো ঢোক গেলে নেন শামীম রাজা চৌধুরী। শ্রবণ ওনার দিকে তাকিয়ে বলে, আগামী 2 দিনের মধ্যে আমার শেয়ারের সকল হিসাব চাই আমার। 1 পয়সা হিসাব গরমিল হলে খবর আছে তোর। আমার টাকায় খেয়ে পরে উড়ে বেরিয়ে অনেক তেল জমিয়েছিস। হিসাব গরমিল হলে শরীরে 1 ফোঁটাও তেল অবশিষ্ট থাকবে না। গত 20 বছরের হিসাব পাই টু পাই চাই আমার। ছেলের কথা শুনে দর দর করে ঘামছে শরীর শামীম রাজা চৌধুরীর। ওর শেয়ারের হিসাব তো মিলবে না। ওর শেয়ার অর্ধেকের বেশি টাকা মেরে দিয়েছেন। এখন হিসাব মেলাবেন কিভাবে? এই ছেলে যে কোনোদিন নিজের শেয়ারের হিসাব চাইবে সেটা কোনোদিনও ভাবেননি। এসব নিয়ে তো এই ছেলের কোনো মাথা ব্যথা ছিল না কোনোদিন। অনার্স শেষ করার পর সামাদ চৌধুরী নাতিকে বলেছিল অফিসে জয়েন করার জন্য। অফিস জয়েন করলে কাজে বেজে থাকবে, তাতে অন্য চিন্তা ভাবনা মাথায় আসবে কম, মানসিক স্ট্রেস কমবে। কিন্তু শ্রবণ রাজি হয়নি। ওর এসব অফিস বিজনেস কিছুই ভালো লাগে না। যেমন আছে সেভাবেই থাকবে। শামীম রাজা চৌধুরী মনে মনে চাইছিলেন শ্রবণ যেন অফিসে জয়েন না করে। এই ছেলে এমনিতেই ওনাকে সম্মান দেয় না। যখন তখন মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে। বাড়ির সকলের সামনে তো করে, অফিসে জয়েন করলে স্টাফদের সামনেও করবে। এত বেজ্জতি উনি হতে চাননি। শ্রবণ বাবার দিকে তাকিয়ে বলে, হিসাব না মিললে তোকে যে কি করব তুই নিজেও জানিস না। একেবারে রাস্তায় নামিয়ে ছাড়বো। কামড়া দেওয়া ছাড়া কোনো পথ খুঁজে পাবি না। হয়তো কামড়া দেওয়ার জন্য বাইরে থাকবি না। সিঁড়ির দিকে পা বাড়িয়ে থেমে যায়। স্পর্শের কাঁধে হাত চাপিয়ে দিয়ে বলে, থ্যাংক ইউ ভাই, বলে চলে যায়। স্পর্শ বুঝতে পারলো না শ্রবণ তাকে কেন ধন্যবাদ দিল। ধন্যবাদ পাওয়ার মতো উনি কিছু করেনি। স্পর্শ বুঝতে না পারলেও যারা বোঝা তারা ঠিকই বুঝে গেছে। মেয়ের দুজন সকলের সামনে বেরিয়ে যায়। বাড়ি থেকে কেউ কিছু বলতে পারে না। সামাদ চৌধুরী সোহাকে নিজের রুম থেকে নিয়ে এসেছেন। সোহাকে বিছানায় বসিয়ে নিজে বসে আছেন।
সোয়া এক হাত মুঠো করে ধরে বললেন, শ্রবণ তোমাকে কিছু বলেছে সকালে? বলেছিল, শুধু সামনে না যেতে, আর কিছু বলেনি। দুদিকে মাথা নাড়েন সোয়া। সামাদ চৌধুরী বলেন, শ্রবণ তোমাকে ডিভোর্স দিতে চাইছে। ও তোমাকে এই কথা বললে তুমি হয়তো রাজি হয়ে যাবে, কিন্তু আমি চাই না তোমাদের ডিভোর্স হোক। ডিভোর্সের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেছে সোয়ার। সামাদ চৌধুরী আবার বলেন, শ্রবণ অনেক ছোট থেকে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে, তুমি সবকিছু শুনেছ, এখন আর কোনো কিছু অজানা নেই তোমার। ওর মা মারা যাওয়ার পর থেকে নিঃসঙ্গভাবে থেকেছে এতগুলো দিন। ওকে গত 2 বছর ধরে 1000 বার বলেও বিয়ের জন্য রাজি করাতে পারিনি আমি। জেদ ধরে হোক আর যাই ধরে হোক, অবশেষে তোমাকে বিয়ে করেছে। গত দিনগুলো তোমার সঙ্গে একসাথে থেকেছে, আমি চাই বাকি জীবনটা তোমার সঙ্গে থাকুক। ও একবার তোমাকে ডিভোর্স দিয়ে দিলে বাকি জীবন নিজের সঙ্গে আর কাউকে জড়াবে না, বাকি জীবনটা একাই কাটিয়ে দিবে। ওর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে আমি কিছুতেই মেনে নিতে পারি না। তুমি একবার যখন ওর হাত ধরেছো আর ছেড়ো না। শ্রবণ ডিভোর্সের কথা বললে তুমি রাজি হবে না কিছুতেই। রাজি না হলে মারবে। শ্রবণ তোমার গায়ে হাত তুলে দুদিকে মাথা নাড়ায় সোহা। তাহলে এত ভয় পাচ্ছ কেন? শ্রবণের সঙ্গী প্রয়োজন, ডাক্তার বলেছে। এসব একা একা থাকলে আবার মানসিক অবস্থা খারাপের দিকে যাবে, আবার স্ট্রোক করলে হয়তো মরে যাবে। তুমি পারবে ওকে পরিবর্তন করতে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সোহা কিছু না বলে তাকিয়ে থাকে চুপচাপ। সামাদ চৌধুরী নাতনির চুলে হাত বুলিয়ে দিয়ে বলেন, শ্রবণ অনেক কষ্ট করেছে জীবনে, আমি চাই বাকি জীবনটা তোমাকে নিয়ে সুন্দরভাবে পার করুক। তোমরা একসাথে থাকো, একে অপরকে ভালোবেসে ভালো রাখো, তোমাদের দুজনের সুন্দর একটা সংসার হোক। সোহা চুপচাপ দাদার কথা শুনে মন দিয়ে। সামাদ চৌধুরী আরো অনেক কথা বলেন, সব শুনে সোহা। সন্ধ্যার পর শ্রবণের রুমে প্রবেশ করে সোহা বিছানার দিকে তাকিয়ে দেখে শ্রবণ চোখ বন্ধ করে শুয়ে আছে চিত হয়ে, বরাবরের মতো বুকের উপর বালে চেপে ধরে আছে। সোহা ধীরে পায়ে ওয়াশরুমে প্রবেশ করে দরজা লাগানোর শব্দে শ্রবণ ঘাড় ঘুরে ওয়াশরুমের দিকে তাকায়, বুঝতে পারে সোহা এসেছে। ডান হাত দিয়ে চোখের কোণে জমে থাকা পানি ঢুকে মুছে নেয়। একটু পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা, হাতে মুখে পানি ফোঁটা বিদ্যমান। ড্রেসিং টেবিলের সামনে টুলের উপর ভেজা টাওয়াল দলা করে রেখে দিয়েছে শ্রাবণ। হেঁটে এগিয়ে এসে টাওয়ালের হাতে তুলে নেয়। হাত মুখ মুছতে শুরু করতে শ্রবণের গম্ভীর গলায় স্বর ভেসে আসে। হঠাৎ কথা বলে চমকে ওঠে সোহা, বিছানার দিকে তাকায়। তুই এই রুমে কেন? কোথায় যাব? তোকে নিষেধ করছি না, আমার সামনে আসবি না। এসেছিস কেন? বের হ আমার রুম থেকে। তুমি তো আমাকে নিয়ে এসেছিলে, এখন আমি যেতে বলছি যা। আর কোনোদিন আসবি না আমার রুমে আর আমার সামনে। খুব শীঘ্রই ডিভোর্স পেয়ে যাবি, তারপর যাকে খুশি তাকে বিয়ে করে নিবি। আজ থেকে তুই মুক্ত, যত খুশি যেখানে খুশি উড়ে বেড়া। ডিভোর্স যখন দেবে তাহলে বিয়ে করেছিলে কেন জোর করে? শ্রবণ আগের চেয়েও রেগে তাকিয়ে থাকে, তাদের দাঁত পিষে বলে, যেতে বলেছি আমার সামনে থেকে যা। আমার সবকিছু তো এই রুমেই। গুছিয়ে নিয়ে বিদায় হ আমার চোখের সামনে থেকে। তোদের সহ্য হচ্ছে না, তোকে ডিভোর্স দিতে পারলে আমি শান্তি পাবো। তোকে দেখলে তোর মায়ের কুকর্মের কথা মনে পড়ে। আমার মন বলে তুইও নিশ্চয় তোর মায়ের মতোই হয়েছে। দ্রুত বিদায় হ আমার সামনে থেকে, চলবে? তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী পার্টটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।